দর্শক, পৃথিবী থেকে এখনো কোভিডের ক্ষত শুকায়নি পুরোপুরি। কোটি কোটি মানুষ বেকার হয়ে গিয়েছিল, তাদের কর্মসংস্থান হারিয়েছিল, বহু পরিবার বিধ্বস্ত বিপর্যস্ত হয়ে গিয়েছিল। মাত্র কবছর হলো, এখনো আমরা কোভিডের সেই যে লণ্ডভণ্ড অবস্থা সেখান থেকে নিজেদেরকে গুটিয়ে নিতে পারিনি, বা পৃথিবী এখনো পুরোপুরি স্বাভাবিক হয়েছে এমনটা বলা যাবে না। তার মধ্যে দিয়েই আমরা নতুন আরেকটি ভাইরাসের কথা শুনতে পাচ্ছি। যদিও এটি কোনো নতুন ভাইরাস না, এই ভাইরাসটি প্রথম আবিষ্কার হয় 2001 সালে। কিন্তু এবারে অনেকে আশঙ্কা করছেন যে এটি হয়তো কোভিডের মতো মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে। তো প্রথমে আমরা এই নতুন ভাইরাসটা সম্পর্কে একটু জানি যে এটা আসলে কি ধরনের ভাইরাস, এটাতে আমাদের সংক্রমিত হওয়ার ঝুঁকি কতটা এবং এর বিপদ কতটা, বা সেখান থেকে আমরা আসলে কি করতে পারি। কারণ রোগ সম্পর্কে জানা থাকলে সেটা প্রতিরোধ করা সহজ হয়। তো চলুন আগে আমরা এই ভাইরাসটা সম্পর্কে একটু জানি। Desh Health Center, holistic health care for your family. Be healthy naturally. হিউম্যান মেটাপোনিউরোভাইরাস বা HMPV একটি ভাইরাস যা সাধারণত সর্দি কাশির মতো উপসর্গ সৃষ্টি করে। এর ফলে কাশি বা শ্বাসকষ্ট হতে পারে, নাক দিয়ে পানি পড়তে পারে বা গলা ব্যথা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই মৃদু, তবে ছোট শিশু, 65 বছরের বেশি বয়স্ক এবং দুর্বল ইমিউন সিস্টেমের লোকেরা গুরুতর অসুস্থতার ঝুঁকিতে থাকে। এই ভাইরাস প্রায়শই উপরের শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণ হয়, তবে এটি কখনো কখনো নিউমোনিয়া, হাঁপানি, ফ্লেয়ার আপ বা দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডির মতো নিম্ন শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণ হতে পারে। শীতকালে এবং বসন্তের শুরুতে এই ভাইরাসের সংক্রমণ বেশি দেখা যায়। হিউম্যান মেটাপোনিউরোভাইরাস প্রায়শই সর্দি কাশির মতো উপসর্গ সৃষ্টি করে, তবে কিছু লোক খুব অসুস্থ হতে পারে। প্রথমবার কেউ এই ভাইরাসে আক্রান্ত হলে গুরুতরভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি, যে কারণে ছোট বাচ্চাদের গুরুতর অসুস্থতার ঝুঁকি বেশি থাকে। 65 বছরের বেশি বয়স্ক এবং শ্বাসকষ্টের সমস্যা যাদের রয়েছে বা দুর্বল ইমিউন সিস্টেমের লোকদেরও গুরুতর লক্ষণ দেখা দিতে পারে। গবেষকরা অনুমান করেন যে শিশুদের মধ্যে প্রায় 10% থেকে 12% শ্বাসতন্ত্রের অসুস্থতা HMPV ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। বেশিরভাগ ক্ষেত্রে মৃদু, তবে প্রায় 5 থেকে 16% শিশু নিউমোনিয়ার মতো নিম্ন শ্বাসযন্ত্রের সংক্রমণে আক্রান্ত হতে পারে। মেটাপোনিউরোভাইরাস অনেকটা RSV বা শ্বাসযন্ত্রের সিনসিটিয়াল ভাইরাসের মতো। এটি একই বংশের অংশ বা বৈজ্ঞানিক গ্রুপিং যেমন নিউমোভাইরাস বা অনুরূপ উপসর্গ সৃষ্টি করতে পারে। HMPV থেকে গুরুতর অসুস্থতা সর্বোচ্চ বয়স 6 থেকে 12 মাসের মধ্যে, কিন্তু RSV 6 মাসের কম বয়সী শিশুদের গুরুতর অসুস্থতার কারণ হতে পারে। মেটাপোনিউরোভাইরাসের লক্ষণগুলি: মেটাপোনিউরোভাইরাসের লক্ষণগুলির মধ্যে রয়েছে কাশি, জ্বর, সর্দি বা নাক বন্ধ, গলা ব্যথা, ঘ্রাণ না পাওয়া, শ্বাসকষ্ট, চামড়ায় ফুসকুড়ি ইত্যাদি। মেটাপোনিউরোভাইরাস সংক্রমণের কারণ কি? এটি এমন এক ধরনের ভাইরাস যা নিজের কোষগুলিকে বিবর্তন ঘটিয়ে HMPV ভাইরাসে রূপান্তরিত হয়। এটি এমন একটি ভাইরাসের একই গ্রুপের অংশ যা RSV, হাম এবং মাম্পস সৃষ্টি করে। একজন মানুষ কিভাবে এই ভাইরাস দ্বারা সংক্রমিত হয়? HMPV আক্রান্ত ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে বা ভাইরাস দ্বারা দূষিত জিনিস স্পর্শ করার মাধ্যমে ছড়িয়ে পড়ে। উদাহরণস্বরূপ হাঁচি, কাশি, হাত মেলানো, আলিঙ্গন করা বা চুম্বন করা, ফোন, দরজার হাতল, কিবোর্ড বা খেলনার মতো পৃষ্ঠ বা বস্তু স্পর্শ করা। মেটাপোনিউরোভাইরাসের ঝুঁকিগুলি কি? কিছু মানুষ এই ভাইরাসে আক্রান্ত হলে গুরুতর অসুস্থতার ঝুঁকিতে থাকতে পারে, যেমন 5 বছরের কম বয়সী বা কম ওজনের শিশু এবং 65 বছরের বেশি বয়স্করা, যারা HIV, ক্যান্সার বা অটো ইমিউন ডিসঅর্ডারের মতো অসুখে আক্রান্ত বা চিকিৎসা গ্রহণের কারণে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয়ে পড়েছেন, যাদের হাঁপানি বা COPD আছে। মেটাপোনিউরোভাইরাসের জটিলতাগুলি কি? কখনো কখনো HMPV ভাইরাস জটিলতা সৃষ্টি করে। এগুলি গুরুতর হতে পারে এবং আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করতে হতে পারে। যারা এই ঝুঁকিতে আছেন তারা হলেন ব্রঙ্কিওলাইটিস বা ব্রঙ্কাইটিসে আক্রান্ত ব্যক্তি, নিউমোনিয়ায় আক্রান্ত ব্যক্তি, হাঁপানি বা COPD রোগে আক্রান্ত ব্যক্তি, কানের সংক্রমণ বা ওটিটিস মিডিয়া রোগে আক্রান্ত ব্যক্তি। রোগ নির্ণয় এবং পরীক্ষা নিরীক্ষা।
চিকিৎসক সাধারণত লক্ষণ এবং স্বাস্থ্য ইতিহাসের উপর ভিত্তি করে HMPV নির্ণয় করে থাকেন। এছাড়াও নাক বা গলা থেকে একটি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এছাড়াও কখনো কখনো চিকিৎসক রোগের লক্ষণ অনুযায়ী ফুসফুসের শ্বাসনালীতে পরিবর্তনগুলি দেখতে ব্রঙ্কোস্কোপি বা বুকের এক্সরেও করতে পারেন। ব্যবস্থাপনা ও চিকিৎসা। অ্যালোপ্যাথি চিকিৎসায় এখন পর্যন্ত এমন কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই যা মেটাপনিউমোভাইরাসের প্রতিরোধ বা নিরাময় করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তির লক্ষণ উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। রোগ লক্ষণ গুরুতর না হলে রোগীকে বাড়িতে রেখেই চিকিৎসা করা যেতে পারে, তবে কেউ গুরুতর অসুস্থ হলে অবশ্যই হাসপাতালে ভর্তি করা উচিত। গুরুতর রোগীদের ক্ষেত্রে এমন কিছু চিকিৎসা ও ব্যবস্থাপনা প্রয়োজন হতে পারে যা বাড়িতে সম্ভব না, যেমন অক্সিজেন থেরাপি। রোগীর যদি শ্বাস নিতে কষ্ট হয় তাহলে তাকে অক্সিজেন দেয়া লাগতে পারে। আইভি তরল। রোগীকে হাইড্রেট রাখতে সরাসরি রোগীর শিরায় আইভি সরবরাহ করা লাগতে পারে। কর্টিকোস্টেরয়েড। স্টেরয়েড প্রদাহ কমাতে পারে এবং রোগের কিছু উপসর্গ কমাতে পারে। মেটাপনিউমোভাইরাস চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই। অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়ার চিকিৎসা করে। যেহেতু HMPV একটি ভাইরাস, তাই অ্যান্টিবায়োটিক কখনো ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না। তবে কখনো কখনো যারা HMPV থেকে নিউমোনিয়া আক্রান্ত হন তারা একই সময় ব্যাকটেরিয়া দ্বারাও সংক্রমিত হতে পারেন, যাকে সেকেন্ডারি ইনফেকশন বলা হয়। সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে, যা চিকিৎসক নির্ধারণ করবেন। অন্যান্য যে সকল স্বাস্থ্য ব্যবস্থাপনার মাধ্যমে HMPV ভাইরাস এবং অন্যান্য সংক্রামক রোগ হওয়ার ঝুঁকি কমানো যেতে পারে, যেমন নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, মুখে মাস্ক ব্যবহার করা, হাঁচি কাশি দেওয়ার সময় কনুই দিয়ে নাক মুখ ঢেকে রাখা, কেউ ঠান্ডাজনিত সমস্যা বা অন্যান্য ছোঁয়াচে রোগে আক্রান্ত হলে তাকে এড়িয়ে চলা, হাত দিয়ে মুখ, চোখ, নাক স্পর্শ করা এড়িয়ে চলা, অন্যদের সাথে খাবার বা খাবারের পাত্র যেমন প্লেট, চামচ, কাপ, গ্লাস ইত্যাদি শেয়ার না করা। মেটাপনিউমোভাইরাস কতদিন স্থায়ী হয়? মেটাপনিউমোভাইরাস সাধারণত কয়েকদিন থেকে এক সপ্তাহ স্থায়ী হয়, তবে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের সুস্থ হতে কিছুটা বেশি সময় লাগতে পারে। যে ধরনের লক্ষণ দেখলে এক মুহূর্ত দেরি না করে রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে। উচ্চ জ্বর। 103 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি জ্বর হলে, আক্রান্ত ব্যক্তির শ্বাস নিতে কষ্ট হলে, ত্বক, ঠোঁট বা নখের রং নীলাভ আকার ধারণ করলে, অন্যান্য স্বাস্থ্য অবস্থার অবনতি হলে। এখন বিষয়টা হলো যে এটা নিয়ে আসলে খুব বেশি যেমন প্যানিক হওয়ার দরকার নেই, তেমন একেবারে গা ছাড়া দেওয়ার কোনো সুযোগ নেই যে এটা আর এমন কি সাধারণ একটা নর্মাল ভাইরাস, ঠিক হয়ে যাবে। এটা ঠিক যে পরিসংখ্যান অনুযায়ী হয়তো মৃত্যুর সংখ্যা কম, 2%, 3%, 4%, 5%, কিন্তু গত কোভিডেও কিন্তু এরকমই ছিল মৃত্যুর সংখ্যা পার্সেন্টেজের হিসাবে, কিন্তু মোট যোগ করলে দেখা গেছে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। আর সবচেয়ে বড় কথা যে পরিবারের একজন আয়ক্ষম ব্যক্তি, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যখন মারা যায়, তখন সেই পরিবারের কিন্তু 100% ক্ষতি হয়ে যায়। তখন কিন্তু সেইখানে এই 2-3%-এর যে পরিসংখ্যান, এটি কোনো কাজ করে না। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। এখন সতর্কতার জন্য কি কি করতে হবে সেটা আমরা বলেছি, বা আপনারা অলরেডি সবাই জানেন। কোভিডের সময় যা যা করেছেন তাই করতে হবে। এর বাইরে আসলে এই ভাইরাসটার মূল আক্রমণের জায়গাটা হচ্ছে ফুসফুস। তাহলে আমরা ফুসফুসকে শক্তিশালী করতে পারি যদি, এবং ওভারঅল আমাদের ইমিউনিটিটা যদি বাড়াতে পারি। গত কোভিডের সময় কিন্তু দেখা গেছে যে যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ছিল শরীরে, তারা বেশি সংক্রমিত হয়েছে। অর্থাৎ ইমিউন সিস্টেম ডেভেলপ করার জন্য, রোগ প্রতিরোধ করার জন্য ভিটামিন ডি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিটামিন। সুতরাং ভিটামিন ডিটা আমাদের বাড়াতে হবে, সেটি ওষুধ খেয়ে হোক বা সূর্যের আলো থেকে হোক, যেভাবেই হোক আমাদের ভিটামিন ডিটা বাড়াতে হবে। নিয়মিত এক্সারসাইজ করতে হবে, বিশেষ করে শ্বাসের কিছু ব্যায়াম আছে, আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে শ্বাসের ব্যায়াম নিয়ে। এই শ্বাসের ব্যায়ামের মাধ্যমে আপনারা আপনাদের ফুসফুসের শক্তি বাড়াতে পারেন। পাশাপাশি ন্যাচারোপ্যাথিতে কিছু মেডিসিন আছে, কারণ ন্যাচারোপ্যাথির কাজই হচ্ছে আসলে রোগকে প্রতিরোধ করা। নিরাময়ের চাইতে বেশি গুরুত্ব দেওয়া হয় ন্যাচারোপ্যাথিতে প্রিভেনশনে। তো কিছু ওষুধ আছে ন্যাচারোপ্যাথিতে বা আমাদের যে ওষুধগুলো ইমিউন সিস্টেমকে বুস্ট করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ ফুসফুসের শক্তিকে বাড়াতে পারে, ফুসফুসের কার্যক্ষমতাকে বাড়াতে পারে। সুতরাং যারা একটু বয়স্ক হয়ে গেছেন বা যাদের শ্বাসতন্ত্রের কোনো সমস্যা আছে, অ্যাজমা বা সিওপিডি বা এই জাতীয় কোনো অসুখ বিসুখ আছে, বা নর্মালি যাদের শ্বাসতন্ত্র খানিকটা দুর্বল, তারা চাইলে এই ওষুধ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এটি নিশ্চয়তা দিবে আপনাকে, এই রোগ থেকে যে পুরোপুরি নিশ্চয়তা দিবে এমনটা বলছি না,
অ্যাটলিস্ট আপনার ফুসফুসকে অধিক কার্যক্ষম করবে, যার ফলে হয়তো ক্ষতির আশঙ্কাটা খানিকটা কমতে পারে। আর ওভারঅল আপনারা নিউট্রিশনের জায়গা থেকে পুষ্টিকর খাবার, সুষম খাবার খাবেন এবং পাশাপাশি ইমিউন বুস্টিং কিছু ওষুধ আছে, ইমিউন বুস্টিং কিছু মেডিসিন আছে ন্যাচুরোপ্যাথিতে, সেগুলো আপনারা যদি গ্রহণ করতে পারেন তাহলে হয়তো আমরা এই রোগটাকে প্রিভেন্ট করতে পারবো। আমরা আশা করি যে কোভিড থেকে আমরা যে শিক্ষাটা নিয়েছি সেটি কাজে লাগিয়ে আমরা এই যে নতুন ভাইরাস এটিকে পুরোপুরি পরাস্ত করতে সক্ষম হব। কারণ কোভিডের সময় আমাদের অভিজ্ঞতা ছিল না, এই ধরনের ভাইরাস সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। আমরা যেহেতু এখন জানি কিভাবে এই ভাইরাসকে প্রতিহত করতে হয় বা হলে কি করতে হবে, সুতরাং আমরা সবাই নিজেদের ব্যাপারে যথেষ্ট সচেতন থাকব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতির সাথে থাকবেন।